বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম জিয়া, প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। সড়কে যানবাহনের উল্টো চলাচলের প্রতিযোগিতায় বেড়েছে দুর্ঘটনা, বাড়তি টাকা দিয়ে সহজেই মিলছে লাইসেন্স, বাড়ছে অদক্ষ চালক, সঠিক প্রশিক্ষণ ও নিয়ম বন্ধের তাগিদ। বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে মুডিসের প্রতিবেদন, বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা বিনিয়োগকারীদের, সূচক পুনর্মূল্যায়নের আহ্বান গভর্নরের। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন, আগ্রাসী হয়ে উঠছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা, বসতভিটা হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ, জরিপে এগিয়ে আলোচিত মুখ ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, সাবেক মেয়র কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সকালের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১-এ লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। আমরা আজকে আপনাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসন থেকে লড়বেন তিনি। বগুড়া ৬ তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁ ১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমেদ লড়বেন কক্সবাজার ১ আসন থেকে। ঠাকুরগাঁও ১ আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতার ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়া, দিনাজপুর ও ফেনীর সমর্থকরা। এছাড়া জেলায় জেলায় আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। আগামী নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। দলীয় ঘোষণা আসার পর বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিনাজপুর সদরের জনগণের মনের দাবি আজকে পূরণ হয়েছে। তিনি দিনাজপুর থেকে নির্বাচন করছেন, যে আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। কল্পনাতীত ভোটে আমরা আমাদের দেশের থেকে খালেদা জিয়া বিজয়ী হবে, অর্থাৎ ধানের শীষ বিজয়ী হবে। ধানের শীষের পক্ষে কাজ করব। ফেনীর 3টি সিট আমরা বিএনপিকে উপহার দিব। প্রার্থী হিসেবে ওনাকে যে আমরা পেয়েছি বিধাতার কাছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফেনী জেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। বগুড়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। দেশনায়ক জনাব তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে, এই আশা আমাদের পূরণ হয়েছে। এর জন্য আমরা সকলেই অনেক আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটার জন্য বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। খবর পেয়েই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিকভাবে আমরা ভোটটি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, বিশেষ করে তরুণ ভোটাররা। 17টি বছর যে নির্যাতন আমাদের উপরে গেছে, এই নির্যাতনের বহিঃপ্রকাশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ঘটাবো। যতই এগিয়ে আসছে দিনটা, ফেব্রুয়ারি মাসটা সামনের বছরে ফেব্রুয়ারি মাস, ততই মনে হচ্ছে ঈদ আসছে। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। বিভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের। সক্রিয় ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে। 17 বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাই ইনশাল্লাহ জিতবে। তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য, এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালো মিলেমিশে কাজ করব। মাদারীপুর ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। জয়ী হলে জনস্বার্থে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান ধানের শীষের কাণ্ডারি আনিসুর রহমান। জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে চাই। বিগত দিনে যা হয়েছে সেই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ নির্বাচনের একটা আনন্দ আমেজে তারা ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। ভোলার 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় খুশি নেতাকর্মী ও সমর্থকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এক ভিডিও বার্তায় তিনি জানান যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনও চলছে, 1 সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে আনুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। এনসিপি এখনো পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনো কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন, এবং সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরো 1 সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থিতার বিষয়ে, যে অমুক 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 জায়গা থেকে লড়বেন, এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমানমূলক। আসন্ন নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর দাবি জামায়াত আমিরের। বলেন, আমির হিসেবে পুনর্নির্বাচিত নয়, বরং সহকর্মীদের কাছ থেকে দায়িত্ব অর্পিত হয়েছে তার উপর। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতবিরোধ কাম্য নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে, সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি। গেল ১.৫ দশকে সড়ক মহাসড়কে উল্লেখযোগ্য হারে উন্নয়ন হলেও উল্টো চলাচলের প্রবণতা, অদক্ষ চালক আর অবৈধ যান দিনকে দিন কমিয়েছে সড়কের গতি। এবং নিয়ম মানার অনীহায় একদিকে বেড়েছে দুর্ঘটনা, অন্যদিকে কমেছে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের সঠিক প্রশিক্ষণ আর কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ না করা গেলে সড়কে কমবে না বিশৃঙ্খলা। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ অংশ উপরে মূল লেনে গতি থাকলেও আন্ডারপাস দিয়ে ইউটার্ন নেওয়া কিংবা সামনে যেতে পড়তে হয় যানজটে। কারণটা উল্টো যাতায়াত। নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে ইউটার্ন নেবার কথা থাকলেও উল্টো গাড়িগুলোকে জায়গা দিতে সেটা আর হচ্ছে কই। দেখে বোঝাই যাচ্ছে উল্টো যাতায়াতকে বৈধতা দিতেই এমন অস্থায়ী ডিভাইডারের ব্যবস্থা। স্থানীয়রা বলছেন এই অস্থায়ী ডিভাইডার নাকি খোদ প্রশাসনের লোকজনই দিয়েছে। এটা কারা লাগাইছে? এই যে মাঝখানে দায় সরাসরি অস্বীকার করলেও অনেক পুলিশ সদস্যকেই সেই উল্টো পথে মোটর সাইকেল চালাতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় থানার ওসিকে জিজ্ঞেস করলে বেঁকে বসেন তিনি। কিন্তু অনেক দূর দূর কারা দিয়েছে যাতে তারা পারতে না পারে, আর এখানে সার্ভিস লেন অবৈধ। আপনি বলতেছেন অবৈধ, আপনি বৈধটা কোন? প্রায় একই অবস্থা দেখা যায় শহরের প্রায় সকল সার্ভিস লেনেই। গবেষণা বলছে, অবৈধ বাহন আর চালক থেকে শুরু করে পরিবহন খাত সংশ্লিষ্টদের দেদারসে আইন ভাঙার প্রবণতায় বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ২০ জনের। সেখানে প্রশ্ন থেকেই যায়, শুধু অসহায়ত্ব স্বীকার করেই কি দায় শেষ? যদিও অনিয়ম ঠেকাতে লাইসেন্স আবেদন ব্যবস্থাকে অনলাইন নির্ভর করেছে বিআরটিএ, কিন্তু এখনও চালকদের দক্ষতার সঠিক যাচাই না হওয়া, প্রশিক্ষণ ঘাটতি আর বাড়তি টাকা দিয়ে লাইসেন্স মেলে সহজেই। প্রাথমিকভাবে এ ধরনের সড়কের বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয় হাইওয়ে পুলিশকে, কিন্তু তারা বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। আইন মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারছি না, বাধা আছে। এটা একটা যৌথ প্রয়াস, আমি একা পারবো না, আপনি একা পারবেন না। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, কেবল অবকাঠামো দিয়ে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। প্রয়োজন চালকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ এবং নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার। নীতিমালা তৈরি হয়, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে গেলে আমরা হোঁচট খাই। পরিকল্পনার ত্রুটি তো ছিলই, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সড়কের শৃঙ্খলার জন্য কাজ করবে তাদের দুর্বলতা আমাদের অনেকটা ইরিভার্সেবল একটা ড্যামেজের দিকে আমরা চলে গেছি। সড়কে শৃঙ্খলা আনতে কেবল নীতি ও আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকলে হবে না, প্রয়োজন সকল পর্যায়ে এসবের বাস্তবায়ন, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ বছর ধরে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আগামী জুন মাস পর্যন্ত বাজেট রয়েছে তাদের জন্য। তবে শিক্ষার্থীরা চাইছেন অভিজ্ঞতার আলোকে দীর্ঘমেয়াদে ট্রাফিক বিভাগে যুক্ত করা হোক তাদের। নয়ন আহমেদের ছবিতে নাইম হাসানের প্রতিবেদন। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সে সময় টানা ৬ দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,০০০-এ। প্রতিদিন ৪ ঘন্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেওয়া হচ্ছে ৫০৪ টাকা। তারা বলছেন, এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। এখান থেকে আমরা যে অর্থটা পাচ্ছি, এটা দিয়ে আমাদের বরঞ্চ একটা মাসের যে যাবতীয় খরচ সেটা চালাইতে পারি। শিক্ষার্থীরা চাইছেন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক। যে ছোট ভাই বোনরা, আমরা চাবো যে তাদের জন্য যদি সরকার এই রকমের স্টুডেন্ট অবস্থায় আর্ন করার একটা সুযোগ করে দেয়, আমি মনে করব এটা অনেক ভালো হবে। সরকার চাইলে আমাদেরকে নিয়োগের মাধ্যমে
ট্রাফিকের বিভিন্ন সেক্টরে কাজে লাগাইতে পারি। শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দিন কাজ করব ওই দিনই কিন্তু টাকাটা পাইবো। ওনাদের ভবিষ্যৎ বলতে এখানে কোনো কিছু নাই। ওনারা যেহেতু স্টুডেন্ট পাশাপাশি কাজ করতেছে, এটা একটা জাস্ট ওনাদের একটা পার্ট টাইম জব। যে রাস্তায় যে অটোওয়ালারা জ্যামজট লাগায় রাখে, তো ওরা একটু বাইরে বাইরে সরা দেয়, একটু জ্যামজট হালকা রানিং থাকে। ছাত্রদের এই উদ্যোগটা জনগণ কিন্তু মেনে নিয়েছে। একটা ক্রসিংয়ে দেখা গেল যে আমার প্রয়োজন 5 জন, সেখানে 4 জন দিয়ে কভার করতে হচ্ছে, 3 জন দিয়ে কভার করতে হচ্ছে, কম। সেক্ষেত্রে অনেক সময় ওরা আমাদের হেল্প করতেছে। তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকারের। আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি, সুতরাং আমাদের তো আবেদন থাকবেই। যদি এরকম একটি গ্রুপ যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করে, তাহলে যেহেতু আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা যদি তাদেরকে সঙ্গে রাখতে পারি, তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এতে নগরবাসী উপকৃত হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করবে। ডিএমপির 8 বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন 853 শিক্ষার্থী। প্রতিদিন 2 শিফটে দায়িত্ব পালন করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমের কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে এই চিত্র একদমই বিরল। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চাইছেন সরকারের এমন উদ্যোগ চলমান থাকুক, ভবিষ্যতে তাদের কাজের আলোকে মূল্যায়ন করা হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেগেটিভ রিপোর্টিংয়ের কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মুডিস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মুডিস। এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মুডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো, পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো, তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই, সেটাকে পরিবর্তনও করেনি। গভর্নর জানান, অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মুডিস। বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি। বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস, আমাদের রিজার্ভ $7 বিলিয়ন বেড়েছে গত শুরুর থেকে। উই ডিজার্ভ এ বেটার রেটিং। সেটা কিন্তু তারা এখনো করছে। সেটা কি বলেছেন কালকে মোদির? আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান, লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউরসেলফ। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড ড্র্যাগিং করছে। এদিকে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ $8.44 বিলিয়ন বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে আইএমএফ। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে। মিটিং করতেছে, সেখানে আপনার ছেলে ফেলে যায় আক্রমণ করছে। তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার হিয়ার। এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে অ্যাক্টিভেট করা, আর্মিকে অ্যাক্টিভেট করা, আর কোর্ট ফাংশন করতেছে না। তো তাহলে কি হবে? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন। বৃষ্টি ও উজানের ঢলে আবারও আগ্রাসী হয়ে উঠেছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা। গত এক সপ্তাহের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আর পানি নেমে গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। বাদশাহ সৈকতে পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কাঠ
কার্তিকের মাঝামাঝিতেও সামান্য পানির চাপে ভেঙে পড়েছে নদীর পাড়। একদিকে ভাঙনের কবলে পড়া বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলায় নতুন করে 10টি পয়েন্টে তীব্র হয়েছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন। গত এক সপ্তাহে ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। দিন করে দিন খাই, এটা আমাদের মনে করে বাচ্চা কাছে নিয়ে যাবো কোথায়? আমার বাড়ি ভাঙি যাবেন যে আমরা নদীর কান্ডারিতে বসি আছি, কোনো পথ নাই। আমার এখানে স্কুল আছে, এখানে কমপ্লেক্স আছে, এখানে মাদ্রাসা আছে, তো এগুলো ভাঙিলে এগুলো যাবে কোথায়? সরকার যদি কিছু সাহায্য করে, যদি নদীর শাসন করে, তাহলে আমরা বাঁচতে পারি। এদিকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পানি কমে গেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিও ব্যাগের দিয়ে কারোয়ার পরে একটি প্যাকেজের কাজ চলমান আছে, বানিয়াপাড়াতেও একটি চলছে। স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এই বর্ষা শেষ হওয়া মাত্রই যেন কাজ করা যায়, সে ব্যাপারে আমরা প্রক্রিয়া করছি। চলতি বছরে কুড়িগ্রামের 9 উপজেলায় ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা হারিয়েছেন 2000-এর বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। Thai Aluminium. The better is now the best. চট্টগ্রামের দুঃখ, জলাবদ্ধতা কমিয়ে আনা, খেলার মাঠ সংস্কার, বন্দর থেকে পাওনা আদায়, বজ্র ব্যবস্থাপনা সহ নানা খাতে গত 1 বছরে পরিবর্তন এনেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। তবে মশক নিধনে ব্যর্থ হয়েছেন বলে দাবি নগরবাসীর। কাউন্সিলর না থাকা ও সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগর পিতার। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চ্যালেঞ্জ বেশি, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। চরম রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে 2024 সালে 5 নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 3 যুগের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন, ক্লিন ও গ্রিন সিটি সহ নানা চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন তিনি। ক্ষমতা নেয়ার গত 1 বছর মূল্যায়নে সফলতা ব্যর্থতা দুটি আছে মেয়রের কাঁধে। তবে বড় সাফল্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন। সিটি কর্পোরেশনের উদ্যোগে 21টি খাল খনন ও অন্যান্য খাল চিহ্নিত করে পরিষ্কার রাখাই বড় ধরনের সফলতা পেয়েছেন। এবার 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ঘোষণা দিয়ে ইতিমধ্যে বাকুলিয়া, মহসিন কলেজ ও বিডিআর মাঠ সহ 15টির বেশি মাঠ সংস্কার করে সফলতার পাল্লা ভারী করেছেন। উচ্ছেদ করেছেন নিজ দলের ব্যানার ফেস্টুনও। তবে কাউন্সিলর না থাকা ও সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগর পিতার। বড় সমস্যাটা গত 3 দশকে ছিল, সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম, জলাবদ্ধতা। কাজে এই ওয়াটার লগিং প্রবলেমের জায়গায় আমি মনে করি ইনশাল্লাহ আমরা সমস্ত সংস্থাকে একসাথে নিয়ে 50 to 60% আমরা সেটা মিনিমাইজ করতে পেরেছি। বন্ধ থেকে পাওনা 100 কোটি টাকা আদায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার, স্টুডেন্ট হেলথ কার্ড বিতরণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর সহ নানা কাজে সফল মেয়র। তবে এখনও দখলমুক্ত করতে পারেনি নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার সহ নানা ফুটপাত। নগরবাসী বলছে মশক নিধন করতে না পারায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে এবছর। ফুটপাতটা তো হাঁটার জায়গায় নাই, বেদখল। যে কোনো কাজটা আমরা ডেনে ফেলতেছি, যেখানে ইচ্ছে সেখানে ফেলতেছি। তো বৃষ্টি পড়তেছে, পানি জমতেছে, এই কারণে মশাটা আমাদের আরো বেশি হয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যানজট, এটা মুক্ত হইতে হবে। তবে বিশিষ্টজনরা বলছেন গণমানুষের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে। বাজারের দ্রব্যমূল্য সহ সব কিছু যদি একটু সেখানে যদি মেয়রের ইনভলভমেন্ট থাকে তাহলে হয়তো জনগণের প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে। 2024 সালের 1 অক্টোবর আদালতের রায়ের পর 3 নভেম্বর শপথ নেন। পরে 5 নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কদিন পরেই যে ধান ঘরে তুলতে প্রস্তুত ছিল কৃষক, তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তরিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন।
টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। এতে দিশেহারা কৃষক। পানি যে পড়ে গেছে ধানগুলো তল তো ভিজি গেলে গাছ বাড়াইবে, তল পচি যাইবে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু পেটে নির্ভরশীল। এতে মনে করো কিষেন নিলে কিষেন মনে করো দাম দেওয়া একটা কামলা মূল্য 700 টাকা। যে জায়গায় এখন 10 মণ 12 মণ হইলে হয়, এই জায়গায় এখন 7 মণ 6 মণ ধান হবে। এটা এখন আমাদের এখন লস। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারি কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি রংপুরের কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ 98% হলেও নভ থিয়েটার ও হাইটেক পার্কের কাজ হয়েছে মাত্র 40%। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন উত্তরাঞ্চলের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত। শাকিল মাহমুদের ছবিতে নাজবুল ইসলাম নিশাতের রিপোর্ট। 10.77 একর জায়গার উপর নির্মিত রংপুর হাইটেক পার্কে থাকবে অবকাঠামো স্থাপন, মানব সম্পদ উন্নয়ন ও আইটি শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন। তবে 4 বছরে কাজ হয়েছে মাত্র 38%। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2024 সালের জুনে। তবে দুদফা সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 জুনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রংপুর নব থিয়েটার নির্মাণ ব্যয় 417 কোটি 65 লাখ টাকা, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের সময়সীমা 2024 সাল। তবে নতুন করে বাড়ানো হয়েছে সময়, আর কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40%। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো, তারা আউটসোর্সিং করতো। 70 কোটি টাকা ব্যয়ে রংপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয় 2017 সালে। শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। 98% কাজ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে 1 বছর। কিছু ত্রুটিপূর্ণ কাজ রয়েছে যেগুলো চলমান, তবে এগুলো আশা করতেছি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। উত্তরের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রযুক্তিবিদদের। এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে ডেফিনেটলি আমরা খুব দ্রুত এগিয়ে যাব এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে যাদের হাত ধরে এই আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে তারাও অনেক বেশি উৎফুল্ল হবে এবং তারা এনার্জি নিয়ে কাজ করবে। রংপুর অঞ্চলের প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে তুলে ধরতে এসব প্রকল্প শুধু বাস্তবায়নই নয়, চালুরও তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, পিডিও ট্রেনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন, যেখানে প্রতিজনের কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেওয়া অপরাধ বলছেন সংশ্লিষ্টরা। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি পর্যায়ে 3 দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা পিডিও প্রশিক্ষণ দেয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি 200 টাকা ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 210 টাকা সহ মোট 410 টাকা নেয়ার বিধান রয়েছে। তবে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে প্রশিক্ষণার্থীদের। তাদের অভিযোগ, পিডিও ট্রেনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন, যেখানে প্রতিজনের কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
এমনকি অনেককেই দেয়া হচ্ছে না কোনো রসিদ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি প্রশিক্ষণার্থীদের। আমাদেরকে মানে টোকেন যে দেয় না রুমে ঢোকার জন্য, এই টোকেনটাও দেয়নি, কিন্তু 700 টাকা নিয়ে নিছি। আশা এন্টারপ্রাইজ ওখানে যান, ওখানে গেলে আপনার এমইটিএসের জন্য 300 টাকা নেয়, আর আপনার এই সার্টিফিকেটের জন্য 100 টাকা নেয়। আমাদের রেট কত 400, 600 না 700 এটা আমরা জানি না। দোকানদাররা বলতেছে 600 লাগবে, আমরা 600 দিচ্ছি। তারা সব কাগজ আবার অফিসে জমা দেয়, আমাদের কোনো ডকুমেন্টই দেয় না। এটা বন্ধ অবশ্যই প্রয়োজন। অভিযুক্ত কোঅর্ডিনেটর বলছেন প্রশিক্ষণার্থীদের হয়রানি থেকে বাঁচাতেই তিনি একটি দোকান নির্ধারণ করে দিয়েছেন। তাদেরকে যদি আমি যে কোনো কম্পিউটারের দোকানে পাঠিয়ে দিই তখন তারা 500, 700, 1000, 1500 টাকা নেয়। এটা যাতে না হয়, হয়রানির শিকার যেন না হয়, একটা চিপ রেটে যেন করে দেয়, সেই হিসাবে আমি ওই কম্পিউটারের দোকানে পাঠাই। এইখানে দুর্নীতি বা এখানে ধান্দাবাজির কোনো অপশন নাই। তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেয়া অপরাধ বলছেন সংশ্লিষ্টরা। তাদেরকে আমি বলেছি বিএমইটি রেজিস্ট্রেশন 200 টাকা আর 202 টাকা হলো আপনার আমার প্রতিষ্ঠানে দিতে হয়, সেটা দিতে হয় 202 টাকা, সেটা বিএমইটি নির্ধারিত। তো এর বাইরে আসলে ওদের কোনো খরচ নাই। সেটা কম্পিউটারের দোকানে সর্বোচ্চ 450 টাকা নিতে পারে, এর বাইরে আসলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে 500-600 টাকা দিয়েও রেজিস্ট্রেশন করছে বাইরে থেকে, দোকান থেকে, কিন্তু আমাদের কাছে যদি আসে কেউ, তাহলে আমাদের কাছে 210 টাকা রেজিস্ট্রেশন ফি আর পিডিও ভর্তি ফি 200 টাকা। প্রতি মাসে গাইবান্ধা টিটিসি ও জেলা কর্মসংস্থান অফিস থেকে 6 শতাধিক বিদেশগামী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 7 বছরেও শেষ হয়নি দিনাজপুরের বিরল ও সদর উপজেলার সংযোগস্থল পুনর্ভবা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ। এখনও বাকি 30%। যাতায়াত ভোগান্তিতে 2 উপজেলার কয়েক লাখ মানুষ। দ্রুত বীজটির নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গবাদি পশু ও গৃহস্থালী পণ্য সহ জীবনের ঝুঁকি নিয়ে এভাবে নদী পারাপার হচ্ছেন দিনাজপুর সদর ও বিরল উপজেলার বাসিন্দারা। অথচ পাশেই বছরের পর বছর ধরে চলছে দৃষ্টিনন্দন সেতুর নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি স্থবির হয়ে আছে। দুই পাশের গ্রামগুলোর বাসিন্দাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষায় নদীতে স্রোত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় শিক্ষার্থী সহ সব বয়সী মানুষকে। এরই মধ্যে নৌকা ডুবে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যুও হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগের অভাবে কৃষক সময় মতো পণ্য বাজারে নিতে না পারায় ভালো দামও পাচ্ছেন না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই ব্রিজটা যদি দ্রুত গতিতে হতো তাহলে এই ধান চালটা আমরা খুব সহজলি যেতে পারতাম। এই নৌকা দিয়ে পার হতে কখনো নৌকা ডুবে যায়, রোগী ঠিক টাইম মতন যাওয়া পাচ্ছে না, রোগী ঠিক টাইম মতন না পৌঁছলে আমাদের চিকিৎসা হচ্ছে না। খুব তাড়াতাড়ি ব্রিজটি যেন নির্মাণের ব্যবস্থা করে, তাহলে দুর্ভোগটি আসলে ছাত্রছাত্রীদের দুর্ভোগটা শেষ হয়ে যাবে। এদিকে এলজিইডি বলছে গুণগত মান ঠিক রেখে নকশা অনুযায়ী করা হচ্ছে সেতুর কাজ। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে। কেটেছে ভূমি অধিগ্রহণ জটিলতাও। 25টি গার্ডারের মধ্যে 25টি গার্ডারের কাজ সম্পন্ন হয়েছে এবং 5টি স্ল্যাবের মধ্যে 4টি স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে এবং একটি স্ল্যাবের কাজ বাকি আছে। এটা খুব শিগগির আমরা এই স্ল্যাবের কাজ সম্পন্ন করে দিলে মূল ব্রিজের মূল যে কাঠামো সেটার কাজ সম্পন্ন হয়ে যাবে। 2018 সালের 25 সেপ্টেম্বর পুনর্ভবা নদীর বসন্তপুর ঘাটে 27 কোটি 68 লাখ টাকা ব্যয়ে 250 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। সময় সংবাদ, দিনাজপুর। ঠাকুরগাঁওয়ের স্কুল মাঠে পশুর হাট। চিৎকার, চেঁচামেচি আর দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হাটটি অন্য জায়গায় সরানোর দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আর প্রশাসন বলছেন হাট সরিয়ে নিতে জায়গা নির্ধারণের চেষ্টা চলছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের পাশেই পশুর হাটটি। আর হাটটি বসে কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সলেমান আলী খান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। স্কুল মাঠে বছরের পর বছর ধরে হাটটি পরিচালিত হওয়ায় চিৎকার, চেঁচামেচি আর দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা থেকে। অন্যদিকে পশু বিক্রির পর প্রতিষ্ঠানের বারান্দাতেই চলে অর্থ লেনদেনের কাজ। বহিরাগতদের আনাগোনায় নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় স্কুল কর্তৃপক্ষ হাটটি সরিয়ে নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও হয়নি সমাধান। গরুর মূল
মাত্রার জন্য অনেক দুর্গন্ধ হয়। আমরা আমাদের টয়লেটে সঠিক মতো যেতে পারি না, স্কুলে আসতে কষ্ট হয়, আমাদের ক্লাস করতে কষ্ট হয়। স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চাগুলো এখানে যে খেলাধুলা করবে, এখানে যে বাচ্চাগুলো যে এখানে একটা ইয়া করবে সেই পরিবেশটা নেই। স্কুলের মাঠে হাট রাখাটা পরিবেশ দূষণ, ছেলে মেয়ের অসুবিধা হচ্ছে। আর বরাবরের মতো দায় সারা জবাব জেলা প্রশাসকের। বিদ্যালয়ের মাঠ থেকে গোহাটা সরানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদনের সুফলতা পাইনি আমরা। যদি উদ্ধারণ কর্তৃপক্ষ এই বিষয়টির একটা সুষ্ঠু সমাধান টানে বা অন্যত্র অন্য কোনো জায়গায় গোহাটা সরাই নিয়ে যায়, তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থী সহ আমরা সবাই উপকৃত হব। স্কুলের মাঠে আসলে হাট তো কখনোই কাম্য নয় এবং আমরা ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার বসে বড় খোঁচাবাড়ি পশুর হাট। 2 যুগের বেশি সময় ধরে এই পশুর হাটটি পরিচালিত হয়ে আসছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচন ঘিরে এখন উৎসবের নগরী নিউ ইয়র্ক। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক প্রায় 7.5 লাখ আগাম ভোট পড়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্র জুড়েই অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী 2 মেয়র প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও, যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা, সে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে। সো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। তো সকলে মিলে ভোট দিতে আসেন, যত বেশি ভোট দিবেন তত বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে, যেটা অলরেডি হচ্ছে। আমরা অলরেডি নয়েজ করে ফেলেছি, সেই জন্য আমাদেরকে বেশি করে এইটাকে ধরে রাখতে হবে। নিউ ইয়র্ক সিটিতে মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন 8 জন। মোট ভোটার 62 লাখ। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক 7,35,000-এরও বেশি আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আয়োজকরা বলছেন, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি যদি দিল্লি হয়ে আসে সেটাই সবচেয়ে ভালো হয়। আগামী 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রতি বছরের মতোই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই আন্তর্জাতিক আসরের আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 16টি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। তবে গেল বছরের মতো এবারও বাংলাদেশ বাদ পড়বে কিনা সে প্রশ্নেই এখন সরগরম সাহিত্য মহল।
সোমবার কলকাতার এক 5 তারকা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গিল্ডের শীর্ষ কর্মকর্তারা থিম কান্ট্রির প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেলার থিম লোগো এবং মাস্কট উন্মোচন করেন। সে সময় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, তারা চান বাংলাদেশ যেন দিল্লি হয়ে আসে। বাংলাদেশ নিয়ে তো একই কথা বলছি, আপনারা জানেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, ফলে আমাদের একটাই অনুরোধ, যা কিছু হোক দিল্লি হয়ে আসুক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার প্রভাব পড়ে ওই বছর বইমেলাতেও। সে বছর বাংলাদেশ অংশ নেয়নি। 1996 সাল থেকে নিয়মিত অংশ নিয়ে কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন। উচ্চমানের সাহিত্যকর্ম, শিল্পনির্মিত স্টল ও বিপুল পাঠক সমাগমের কারণে বহু বছর সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা। আর সেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় দুই বাংলার সাহিত্যিক বন্ধনের সেতুবন্ধন ভেঙে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলি হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে 2 সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য, যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। বেতন ভাতা বাড়ানো হলো 35%। 4 ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু, সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেন্সের উপর কোনো ছায়া কমিটি নেই, আর এমনটা হবেও না। তবে ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করা এই বিসিবি সভাপতির লক্ষ্য। বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটারদের ওই সেক্টরে নজরদারি থাকবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। এদিকে আরেক পরিচালক আসিফ আকবরের কাছে সাকিবের পরিচয় কেবল একজন ক্রিকেটার হিসেবে। যদিও সাকিবের নামের প্ল্যাকার্ড নিয়ে সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দিতে নারাজ তিনি।
গুঞ্জনটা অনেক দিনেরই। ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর সে গুঞ্জন যেন আরও বেড়ে যায়। দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি নিয়েও হয় আলোচনা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এ সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গেছেন ক্রিকঅপস চেয়ারম্যান। এবার তার পথেই হাঁটলেন বাকি পরিচালকরাও। প্রায় 7 ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি কর্তারা। শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা, পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে। কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। ক্রিকেট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে যে আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার প্ল্যাকার্ড ও মাঠে ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর। বোর্ড সভা শেষে তার কাছেই জানতে চাওয়া হয় সাকিব ভক্তরা কি পারবেন মাঠে মিস্টার 75-কে স্মরণ করতে। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে, তো ওই সব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে আমি মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। বিসিবির ফান্ডে আছে 900 কোটি টাকা। এ কথা সম্ভবত বাংলাদেশের বাচ্চাও জানে। তবে এতদিনে সে অর্থ ফুলে ফেপে বেড়েছে আরো কয়েকশো কোটি। তবে অঙ্কটা কত এতদিনে ঠিকঠাক জানানো হয়নি কাউকেই। এবারের বোর্ড সভায় সিদ্ধান্ত অডিট রিপোর্টে জানানো হবে সব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন কার্যালয়ের উদ্বোধন করা হলো বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাফুফের সহ সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি। লেখনির মাধ্যমে দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে এখন আধুনিকতার ছোঁয়া। তারই অংশ হিসেবে উদ্বোধন করা হলো নতুন কার্যালয়, যেখানে বাড়ছে কাজ করার পরিধি। লেখার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিএসপিএতে আছে খেলাধুলার ব্যবস্থাও। শুধু লেখনির মাধ্যমে নয়, খেলাধুলার মাধ্যমেও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এছাড়াও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার সহ গণমাধ্যম কর্মীদের জন্য নানা বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকে বিএসপিএ। এ ছিল সকালের সময়।